দেখেছি গতকাল যখন হাদি মারা যান, হাদির মৃত্যুর খবর যখন আসে, ইনকিলাব মঞ্চের আর অফিসিয়াল ফেসবুক পেজেও সেটি জানানো হয় এবং তার সংশ্লিষ্ট তার চিকিৎসার সাথে এই দেশে চিকিৎসার সাথে যারা জড়িত ছিলেন তারাও কিন্তু নিশ্চিত করেছিলেন এবং তারপরে আমরা দেখেছি যে অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সেই ক্ষোভ তারা প্রকাশ করেন শাহবাগে, এবং শাহবাগ থেকে তারা বিভিন্ন জায়গায় আসলে তারা অবস্থান নেয় এবং বিভিন্ন জায়গায় তারা উপস্থিত হয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেন। সেই চিত্র আমরা গতকাল রাতে যেরকম দেখেছি, সেই রাতের পর আবার যখন দিন হয় তখনও আমরা দেখেছি যে শাহবাগ কিন্তু তার মানুষজনের জায়গা কিংবা সেখানে যারা উপস্থিত ছিলেন গত রাতে তারা কিন্তু অবস্থান ছাড়েনি এবং সেখানে আমরা দেখেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের বক্তব্য রেখেছেন। এই হামলার ঘটনায় যারা ঘটিয়েছে তাদের প্রতি যে নিন্দা জ্ঞাপন, তাদের উপর যে ক্ষোভ প্রকাশ, সেটি আমরা দেখেছি। সেখানে এনসিপির আহ্বায়ক ছিলেন নাহিদ ইসলাম, তিনি যেমন ছিলেন, তার সাথে সাথে হাসনাত আবদুল্লাহ ছিলেন, সার্জিস আলম যদিও সেখানে সেই সময় উপস্থিত হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গিয়েছেন। অর্থাৎ বলা যায় যে যেসব জুলাই আন্দোলনে যেসব সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সমন্বয়করা ছিলেন, মূল সমন্বয়ক যারা ছিলেন, তাদের প্রত্যেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন এবং এই যে জাতিগত যে ঐক্যের বিষয়টা, যে ঐক্যটা আমরা জুলাই অভ্যুত্থানের সময় দেখেছিলাম, সেই ঐক্যের বন্ধনে আবারও যাতে দেশবাসী একত্রে হয় এবং সেই যে প্রভাব বিস্তারের যে ব্যাপারটা সেটা যাতে অব্যাহত থাকে, কোনো ধরনের বিভেদ যাতে এখানে তৈরি না হয় এবং যারা সুযোগ সন্ধানী আছেন সেই সুযোগ সন্ধানীরা যাতে কোনো ধরনের সুযোগ খুঁজে না পান, সেই বিষয়টির জন্যই কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেই বক্তব্যটি তারা দিয়েছেন, পুরো জাতিকে দিয়েছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং কি হাদির যে যে শূন্যতা, হাদির যে জায়গা, সেই জায়গাটা নিয়েও কিন্তু তারা বারবার বলেছেন যে হাদি জুলাই অভ্যুত্থানের সময় যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই সময় তরুণ সমাজকে মূলত তার বক্তব্যই একসাথে এক সুতোয় গেঁথেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকেই ব্যক্তি বিভাজন হয় এবং তাদের যে রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শের কারণে কিছু পার্থক্য তৈরি হয়, কিছু জায়গার তৈরি হয়, শূন্যতার তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হাদি একদম তার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে একদম অটল ছিল এবং সে কারণেই আমরা দেখেছি যে পরবর্তী সময়ে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে তিনি কিন্তু অংশ নেননি, তিনি তার মতো করে কাজ করেছেন। তিনি ইনকিলাব মঞ্চের পাশাপাশি ইনকিলাব কালচারাল সেন্টার কিন্তু গড়ে তুলেছেন এবং সেটার তার মতো করে তিনি পরিচালনা করছিলেন এবং সেখান থেকে আসলে এই যে আমাদের জাতিগত যে বিভেদের ব্যাপারটা আছে কিংবা আমাদেরকে বলা হচ্ছিল বারবার যে আমরা পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশের সাথে আমরা সেই দেশ আমাদেরকে বেশ কিছু ডোমিনেট করে, সেই বিষয়টির এগেইনস্টে তার কিন্তু দাঁড়িয়েছিলেন এই হাদি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তো সামগ্রিকভাবে তার জায়গাটা তিনি বিভিন্ন সময় ব্যক্ত করেছিলেন এবং এই যে পরিবর্তনের একটা চেষ্টা তিনি করেছিলেন, যে রাজনৈতিক মতাদর্শগত যে বিষয়টা থাকে সেটার কারণে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বিভাজনের তৈরি হয় এবং সেই ক্ষেত্রে আসলে হাদি কিন্তু অন্যরকম ছিলেন, ব্যতিক্রম ছিলেন এবং সেই ক্ষেত্রেই তিনি এই বিভাজনটা যাতে না থাকে, কোনো ধরনের যাতে শ্রেণীভেদ না থাকে, না হয়, সে কারণে কিন্তু তিনি অবস্থান নিয়েছিলেন এবং এই পরিবর্তনটা আনতেই তিনি এবার ঘোষণা গণমানুষের জন্য আমজনতার যে না বলা কথাগুলো আছে, অপ্রাপ্তিগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করার কথা জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি এবং যে কারণে আমরা দেখি পরবর্তীতে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার যে ঘোষণা সেটি দিয়েছিলেন এবং পরবর্তীতে সেভাবেই তিনি আগাচ্ছিলেন এবং এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে নির্বাচন যখন কেউ একজন করেন সেই নির্বাচনটা অনেক ব্যয়বহুল হয়, সেই ব্যয়টা হাদি কিভাবে বহন করতেন। তখনও কিন্তু হাদি একদম ভরসার জায়গাটা কিন্তু তিনি রেখেছিলেন আমজনতার কাছে। তিনি ক্রাউড ফান্ডিং এর কথা শুনিয়েছিলেন এবং ক্রাউড ফান্ডিং এর শুরুটাও তিনি করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে তাকে তার নির্বাচন করার জন্য যে খরচটা, সেই খরচটা কিন্তু দিচ্ছিলেন, মানুষ ভালোবেসেই দিচ্ছিলেন। আমরা অনেক ভিডিও দেখেছি এরকম যে হাদি যখন প্রচার চালাচ্ছেন, নির্বাচনী প্রচার,
অনেকের আমজনতার যে না বলা কথাগুলো আছে, অপ্রাপ্তগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করার কথা। কিনা। তো আসলে এই জিনিসটা কেন করেছে? কারণ হাবির যে সহজ সরল প্রাঞ্জলতা সেটাকে আহ, মানুষজন নিজেদের মতো করে ভেবেছেন এবং এইটাকে মানুষ মনে করেছেন যে হ্যাঁ, পরিবর্তন যদি আনতে হয় তাহলে হয়তো বা এভাবে আনা যায়। এবং এই যে তারুণ্য, এই তরুণ সমাজরাই কিন্তু পারবেন এই পরিবর্তনটা আনতে। কিভাবে বহন করবেন, তখনও কিন্তু হাদি একদম ভরসার জায়গাটা কিন্তু তিনি রেখেছিলেন আমজনতার কাছে। তিনি ক্রাউড ফান্ডিং এর কথা শুনিয়েছিলেন এবং ক্রাউড ফান্ডিং এর তিনি করেছিলেন বিভিন্ন তাকে ভালোবেসেই দিচ্ছিলেন। আমরা অনেক ভিডিও দেখেছি এরকম, যে হাদি যখন প্রচার চালাচ্ছেন নির্বাচনী, অনেকে পরিচয় না দিতে চেয়ে তাকে কিন্তু এসে গেছেন। এরকম ঘটনা আমরা দেখেছি, যেটা সচরাচর রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা দেখি না। এই জিনিসটা কেন করেছে? যে মানুষজন করে ভেবেছেন এবং এইটাকে মানুষ মনে করেছেন যে হ্যাঁ, পরিবর্তন যদি আনতে হয় তাহলে হয়তো বা এভাবে আনা যায়। এই যে তারুণ্য, এই তরুণ সমাজরাই কিন্তু পারেন এই পরিবর্তন। তাদের লক্ষ্য হিসেবে কিংবা রেখেছিলেন তাদের হাদি একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ দল মত নির্বিশেষে সবার হয়ে কাজ করার যে একটা আকুলতা, সেটা আমরা কিন্তু হাদির মধ্যে সেই সময় দেখেছি। এবং এই জিনিসটি হয়তো পরবর্তীতে ট্রিগার হিসেবে কাজ করেছে। যারা শত্রুপক্ষ আছেন কিংবা শত্রু বিবেচনা করেন, তারা হয়তো এই বিষয়টিকে ভালোভাবে নেননি এবং পরবর্তী 12ই ডিসেম্বর হাদিকে রিকশায় যখন তিনি যাচ্ছিলেন, সে তখন দুজন আততায়ী এসে মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে। এবং তারপরের যে দেশে জুড়ে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, সেটাও আমরা দেখেছি যে সেই ক্ষোভের মাত্রাটা আসলে কতটা বড় ছিল। আমরা দেখেছি যে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়ে যায় এবং সবাইকে আমরা দেখেছি যে হাদির জন্য যেমন স্লোগান দিচ্ছিলেন, ঠিক একইভাবে অনেকেই পাশে দাঁড়িয়ে সেখানে যে যেভাবে পেরেছেন দোয়া করেছেন। যারা হাসপাতালে যেতে পারেন, বাইরে যে যেখানে ছিলেন, তাদের সেই জায়গা থেকে, অবস্থান থেকে হাদির জন্য প্রার্থনা করেছেন। এবং এই ঘটনা কিন্তু রাজনৈতিক অঙ্গনেও বড় একটি প্রভাব এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কেউ নাড়া দিয়েছে এবং সেটাকে আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সবাই এখানে অংশ নেওয়ার কথা চেষ্টা করেছেন এবং তাদের যে বক্তব্য, মূল যে বক্তব্য, দলগত বিভেদ থাকলেও তারা মূল বক্তব্য যে হাদির উপর যারা হামলা করেছেন, সেই হামলাকারীদের ধরে এনে বিচারের যে আওতায় আনা, সেই বিষয়টিকে তারা সহমত জানিয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই যে সামগ্রিক বিষয়, সেটি কিন্তু হাদিকে ভালোবেসেই জানানো হয়েছে। হাদির যে পরিবর্তনের চেষ্টা, সেটিকেই মাথায় রাখা হয়েছিল। তো আসলে হাদির পরিবর্তনের, দেশকে পরিবর্তন করার কিংবা সামগ্রিকভাবে যে অবস্থান, সেই জায়গা থেকে যে পরিবর্তনের ডাক দেওয়া, সেটি হয়তোবা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় এবং সেই হাস্যোজ্জ্বল মুখ আমরা আসলে বলতে গেলে 7 দিনের যে প্রচেষ্টা ছিল চিকিৎসকদের, তার পরিবারের সদস্যবর্গের সবার যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা আসলে বিফল হয় এবং হাদি না ফেরার দেশে চলে যায়। এবং যে দেশকে ভালোবেসে, যে দেশের মানুষকে ভালোবেসে হাদির এত প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা থমকে গেছে। হাদি আবার দেশে ফিরেছে, আজকে দেশে ফিরেছেন, কিন্তু একদম নিস্তেজ, তার নিথর দেহটাই শুধু ফিরল। মূল হাস্যোজ্জ্বল চেহারার হাদি, বলিষ্ঠ যে কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন হাদি, সেই কণ্ঠস্বর আর কাঁপবে না। তো এই যে মানুষজনের যে চাওয়ার জায়গাটা, মানুষজনের যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটি কিন্তু বলতে গেলে একটা ধাক্কা লেগেছে, বড় একটা ধাক্কা লেগেছে এবং সেটিরই বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখেছি রাতে বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশের যে প্রক্রিয়া, সেটি আমরা দেখেছি। তো আসলে সামগ্রিকভাবে হাদির জন্য অপেক্ষা করছিলেন এবং গতকাল থেকে অনেকেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এখন হাদিরকে বহনকারী বিমানটি অবশেষে দীর্ঘ 4 ঘন্টার ফ্লাইট শেষ করে ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিকেল 5টা 50-এর দিকে এখানে এসে পৌঁছায় এবং তারপরে যেহেতু এটা নিয়মিত ফ্লাইট ছিল,
সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্ট থেকে যে ফ্লাইটটা এসেছিল এটাই যেহেতু নিয়মিত ফ্লাইট, সে কারণে এটার একটু সময়টা একটু বেশি লাগছে এবং সাধারণ মানুষের যে ডিপার্চার সেটা সম্পন্ন করার পরেই পরবর্তী কার্যক্রম হিসেবে এই কফিন বের করবে এবং কফিনটি বের করার পরে যে এখানে আনুষ্ঠানিকভাবে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে এবং কাগজে কাজ শেষ করার পরেই তার পরবর্তীতে এখান থেকে তার হাদির মৃতদেহ বহনকারী যে কফিনটি সেই কফিনটিকে নিয়ে যাত্রা করা হবে এবং এই গেট দিয়ে বের হবে। কিছুক্ষণ আগে সেই জন্য আমরা দেখেছি যে এখান থেকে হাদিকে যে বহন করার জন্য যে ফ্রিজিং ভ্যানটি সেটি প্রবেশ করেছে এবং সেই একই সাথে দেখেছি যে এখানে প্রশাসনের যে ব্যক্তিবর্গ তারাও এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে যে একটি গাড়ি বহর, তাদের বহনকারী যে গাড়ি বহরটি সেটি কিছুক্ষণ আগে এখান থেকে প্রবেশ করেছেন এবং তারাও কার্যক্রম চালাচ্ছে। আসলে বাইরে এখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হচ্ছে না যে কতক্ষণ লাগতে পারে, সেই বিষয়টি স্পষ্ট করে বলার এখন সুযোগ অন্তত নেই। আমরা অপেক্ষা করছি এবং দেখতেই পাচ্ছেন যে বাইরে আমাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যেমন অপেক্ষা আছে, ঠিক একইভাবে অন্যান্য যে রাজনৈতিক দলের গুটি কয়েক মানুষজন কিংবা সদস্য যারা উপস্থিত হয়েছেন তারাও এখানে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যে কখন হাদির মরদেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে সেজন্য অপেক্ষায় আছেন। এবং এটাকে দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে উপস্থিত রয়েছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা যেমন আছেন ঠিক একইভাবে বিজিবির সদস্যরা উপস্থিত হয়েছেন, আনসার বাহিনীর আছে, আনসার ব্যাটালিয়নের সদস্যরা আছে, বিমান বাহিনীর সদস্যরাও আছেন, র্যাবের সদস্যরা আছেন। অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি এখানে অন্তত নেই। ঠিক একইভাবে এই গেট থেকে যখন বের করা হবে এবং যে রুট প্ল্যানটি করা হয়েছে সেই রুট প্ল্যান অনুযায়ী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং যেসব জায়গা আপনারা জানেন যে ঢাকা শহরে যানজটের সুযোগ থাকে কিংবা সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় পুলিশের প্রহরা আছে এবং পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও সেখানে নিয়োজিত আছেন। অর্থাৎ যাতে করে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেখানে নিয়ে যাওয়া হবে হাদির মরদেহ সেখান পর্যন্ত যেতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু পুরো পরিকল্পনা তারা সাজিয়েছেন এবং আমরা সেটি দেখেছিও। বিভিন্ন সময় এই গেটকে কেন্দ্র করে আশপাশ থেকে সেনাবাহিনীর টহল টিম এখানে টহল দিচ্ছে এবং বিজিবির সদস্যরাও এখানে টহল দিচ্ছেন। আসলে সব কিছু মিলিয়ে যদি বলি যে আমরা অপেক্ষায় আছি এখানে, তো কিছুক্ষণের মধ্যে হয়তোবা সামগ্রিক যে প্রক্রিয়া সেটি হয়তোবা শেষ করা হবে এখানে। তারপরে হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এখানে নিয়ে আসা হবে, এই গেট দিয়েই তাকে বের করা হবে। দর্শক, যেটি বলছিলাম যে এখানে আসলে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি যে কত সময় লাগতে পারে হাদির মৃতদেহ প্লেন থেকে নামিয়ে তার স্বজন, তার পরিবার এবং তার যারা দীর্ঘদিনের সহকর্মীরা আছেন তাদের কাছে বুঝিয়ে দিতে, যে কারণে কিছুটা সময় বেশি লাগছে এবং সে সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে কতক্ষণ লাগতে পারে। যেহেতু প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেল, বিমানটি ৫টা ৫০ এখানে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং কি তারপর থেকে এখানে সবাই অপেক্ষায় আছেন যে আসলে কি পরিস্থিতি হবে কিংবা কখন বের করা হবে সেজন্যই এখানে অপেক্ষায় আছে। আমরা দীর্ঘ সময় ধরেই এখানে অপেক্ষায় আছি, কিন্তু আসলে ভেতরের যে তথ্য সেই তথ্য ছাড়াভাবে আসে, আনুষ্ঠানিকভাবে কেউ যেহেতু কথা বলেনি সেহেতু আসলে বলাটা কঠিন হয়ে যাচ্ছে যে কতক্ষণ লাগতে পারে। তো আমরা অপেক্ষায় আছি, হয়তো সেটি কিছুক্ষণের মধ্যে আসবে। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আগামীকাল বেলা ২:৩০টায় নির্ধারণ করা হয়েছে, যেটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে নামাজ হবে এবং এই
জানাজায় অংশগ্রহণকারীদের আসলে যে সকলেরই সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে কিছু বিধিনিষেধের কথাও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি যে সেই সব বিধিনিষেধ বিভিন্ন সময় এসেছে। আর আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে হাদির মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে কিংবা হাদির দাফনটা আসলে কোথায় হবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। যদিও আমরা তার পরিবারের অনেকের বক্তব্যে শুনেছিলাম যে হাদির শেষ ইচ্ছা ছিল যে তার কবর যেন তার বাবার কবরের পাশে হয়, অর্থাৎ ঝিনাইদহের নলছিটিতে যে তার গ্রামের বাড়ি, সেই জায়গায় হয়তোবা নিয়ে যাওয়া হতে পারে। যদিও তার পরিবার থেকে আবার বলেছে যে তার শেষ ইচ্ছার কথা জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে আসলে কোন জায়গাটিতে তার জানাজাটা কোন জায়গাটিতে তাকে দাফন করা হবে সেই বিষয়ে। হিমাগারের উদ্দেশ্যে নিয়ে কে বল ঢাকা বিশ্ববিদ্যালয় নিবেন আচ্ছা, এখানে একটু ছবি নোট। দর্শক, এখানে এইমাত্র খবর এসেছে যে এখান থেকে শরীফ ওসমান হাদিকে যে বের করার যে প্রক্রিয়াটা ছিল, যে শরীফ ওসমান হাদির মরদেহ এই ৮ নম্বর গেট দিয়ে বের করবে, এই বিষয়টি আসলে জানানো হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটা খবর এলো যে তার মৃতদেহ আসলে অন্য পাশ থেকেও বের করা হতে পারে, এরকম একটি খবর এখানে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে যদিও তারা কোনো বক্তব্য রাখেননি, কিন্তু এরকম কথা শোনা যাচ্ছে যে তাকে ক্যান্টনমেন্ট হয়ে, যে ভেতরের এয়ারপোর্ট থেকে যে ক্যান্টনমেন্ট হয়ে যে বের হওয়ার যে জায়গাটা, রাস্তা আছে, সেদিক থেকে সম্ভবত বের করা হয়েছে, এরকম একটা খবর এখানে শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমাদেরকে কেউ দেননি। এখানে যে কর্তৃপক্ষ আছে এখানে, সেই কর্তৃপক্ষের কেউ এখানে আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তাকে কোথায় কিংবা কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখানে দীর্ঘ সময় আমাদের বলা হয়েছে যে এই গেট দিয়েই হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, বিপুল সংখ্যক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন আমরা দেখছি যে তারা এখান থেকে সরে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখানে দেওয়া হয়নি যে হাদিকে কোন পথে নিয়ে যাওয়া হয়েছে কিংবা কেন এখান থেকে নিয়ে যাওয়া হলো না, এই গেট দিয়ে নিয়ে যাওয়া হলো না। যদিও আমরা দেখেছিলাম যে এখান থেকে ফ্রিজিং ভ্যানটা ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই একই সাথে আমরা দেখেছি যে সরকারি প্রশাসনের যে লোকজন আছে, সেই প্রশাসনের লোকজন এই গেট দিয়ে ঢুকেছিলেন। কিন্তু এখন তারা জানিয়েছেন যে হাদিকে এই গেট দিয়ে আর বের করা হচ্ছে না। ইতোমধ্যে হাদিকে বহনকারী যে গাড়ি বহর, সেটি ইতোমধ্যে রওনা হয়ে গেছে। সেই কথাটি আসলে এখান থেকে কিছুক্ষণ আগে জানিয়েছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে সরে যাচ্ছেন। তারা একটা ডাইভারশন তৈরি করেছেন এখানে, যে শুরুর দিকে বলেছিলেন যে এই গেট দিয়ে বের হবে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে, কিন্তু হয়তোবা পরবর্তীতে আসলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দেখা যায় যে এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিল, হাদিকে বহনকারী যে গাড়ি বহর, সেটি আসলে এই পাশ দিয়ে, এই গেট দিয়ে, অর্থাৎ ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করলেও পরবর্তীতে তাদেরকে ওই সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আসলে তাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে হিমাগারের উদ্দেশ্যে। তো এই বিষয়টি আসলে এখান থেকে আনুষ্ঠানিকভাবে
এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানায়নি, আমরা এখানে অপেক্ষা করছি যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখানে কর্তৃপক্ষের কেউ আসবেন, এসে আমাদেরকে বিস্তারিত সামগ্রিক ঘটনার বিবরণ দেবেন এবং কি কেন এই পথে নিয়ে যাওয়া হলো না সেই বিষয়ে হয়তো বা কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি।